আমরা এক্ষেত্রে দেখলাম কি যে ভোটের আগে বললো 3,000, ভোটের পরে এলো বুলডোজার। আসানসোল হতে পারে, পুরুলিয়া হতে পারে, এই শহরগুলোতে কোনো বস্তি থাকবে না। সমস্ত বস্তি এলাকায় ধরে 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 ওরা উচ্ছেদ শুরু করেছে। দোকান ভেঙে দিচ্ছে। ওরা ঠিক করে যে হকার থাকবে না, বস্তি থাকবে না। অন্নপূর্ণা ভান্ডারের জন্য 12 পাতা 13 পাতার ফর্ম ফিল আপ করানোর পরে তাদের অনেক মহিলার অন্নপূর্ণা ভান্ডার তো হলোই না, মাঝখান থেকে রেশন থেকে নাম কাটা গেল। তাদের দায়িত্ব পালন করার বদলে তারা তাদের ক্ষমতা জাহির করা শুরু করলো। দিন পর্যন্ত এ বলতো না ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার আসলে সবকিছু খুব ভালো হবে। এই ডবল ইঞ্জিন সরকার আসলে মানুষের কিরকম পাস হয় এখন মানুষ দেখছেন। ঘোষিত নীতি, বিজেপি তো ঘোষিতভাবে মুসলমান বিরোধী, ওরা মুসলমানের বুকে ছুটি মারছে, এটাই তো ওদের নীতি। দেখুন, ওদের একটা অন্যতম প্রধান বক্তব্য ছিল ভোটের আগে, তা হচ্ছে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পায় 13,000 টাকা, তাদের প্রত্যেকেরটা 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার করে দেওয়া হবে। আমরা এক্ষেত্রে দেখলাম কি যে ভোটের আগে বললো 3,000, ভোটের পরে এলো বুলডোজার। ও 3,000টা বুলডোজার হয়ে গেল। গোটা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মহিলাদের বিভিন্ন অছিলায় নাম কেটে দেওয়া হলো অন্নপূর্ণা ভান্ডার থেকে। তাদেরকে দিয়ে এমনকি এই জিনিস ঘটলো, অন্নপূর্ণা ভান্ডারের জন্য 12 পাতা 13 পাতার ফর্ম ফিল আপ করানোর পরে তাদের অনেক মহিলার অন্নপূর্ণা ভান্ডার তো হলোই না, মাঝখান থেকে রেশন থেকে নাম কাটা গেল। রেশন তুলতে যাচ্ছেন, পরের মাসে বলছে আপনার কার্ড ব্লক হয়ে গেছে। কেন না, সে ফর্মে লিখেছে বাড়িতে হয়তো একটা ফ্রিজ আছে কারোর বাড়িতে, কারোর হয়তো 3 ছেলে, তার মধ্যে এক ছেলের একটা বাইক আছে, বাড়িতে 2 চাকার মোটরসাইকেল আছে। বাড়িতে ফ্রিজ থাকলে, মোটরসাইকেল থাকলে তার নাম বাদ। গোটা রাজ্য জুড়ে এই ছেলে খেলা হচ্ছে মহিলাদের সঙ্গে। সুতরাং এগুলো আসলে এক মাঘে শীত পালায় না। যে কথাগুলো দিয়ে ভোট পেয়েছে, দেখো ওরা তো ভোটে জিতে এসছে, ওরা তো যুদ্ধে জিতে আসেনি। এটা কিন্তু শেষ ভোট নয়, ভোট কিন্তু আবার হবে। নেতা মন্ত্রী পাল্টে যাবে, আজকে এই দলে আছে, কালকে ওই দলে ওরা চলে যাবে, কিন্তু ভোটাররা কিন্তু সেই নিজের জায়গায় থেকে যাবেন, সাধারণ মানুষ কিন্তু তার জায়গায় থেকে যাবেন। এইটা শেষ ভোট নয়, এক মাঘে শীত পালাবে না, ভোট আবার হবে, এর হিসাব হবে কিন্তু এগুলোর। প্রধানমন্ত্রীর আবাসের পাশে 717 জন পরিবারকে উচ্ছেদের নোটিশ। দেখুন, একটা যে কোনো সরকারে আসে তার হাতে উচ্ছেদ করার ক্ষমতাও থাকে, আবার মানুষকে মাথার উপর ছাদ করে দেওয়ার দায়িত্বও থাকে। আমাদের দুর্ভাগ্য, আমাদের স্বাধীনতার এত বছর পরে রাজ্যে প্রথম বিজেপি সরকার আসলো, এসে তারা তাদের দায়িত্ব পালন করার বদলে তারা তাদের ক্ষমতা জাহির করা শুরু করলো। ঠিক আছে, ওরা ওদের ক্ষমতা জাহির করছে, ওরা বাড়ি তৈরির ক্ষমতা, বাড়ি তৈরির দায়িত্ব পালনের বদলে বাড়ি ভেঙে দেওয়ার ক্ষমতা জাহির করছে। ওরা মানুষকে কাজ দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করার বদলে যে মানুষ কাজ করছিলেন, দোকান করছিলেন, তার দোকান ভেঙে দেওয়ার ক্ষমতা জাহির করছে। এখন ওরা ওদের ক্ষমতা দেখিয়ে নিক, এরপরে যখন ভোট আসবে মানুষ মানুষের ক্ষমতা দেখাবে। উচ্ছেদ এটাই কি? দেখুন, ঠাকুরিয়া বলে শুধুমাত্র নয়, গোটা বাংলা জুড়ে, কলকাতা শহর জুড়ে আপনারা জানেন, এরা ঠিক করেছে কলকাতা শহরে বা রাজ্যের যে কৃষ্ণনগর হতে পারে, শিলিগুড়ি হতে পারে, আসানসোল হতে পারে, পুরুলিয়া হতে পারে, এই শহরগুলোতে কোনো বস্তি থাকবে না। সমস্ত বস্তি এলাকায় ধরে 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 ওরা উচ্ছেদ শুরু করেছে। দোকান ভেঙে দিচ্ছে। ওরা ঠিক করে যে হকার থাকবে না, বস্তি থাকবে না। এই রাজ্যটা শুধু কেন, ওরা দেখুন যাদের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছে ইলেকট্রাল বন্ডে, হাজার হাজার কোটি টাকা ডোনেশন দিয়েছে এদেরকে ভোটে লড়ার জন্য, সেই সমস্ত সিংহানিয়া, সেই সমস্ত হচ্ছে ওই বড় বড় বিজনেসম্যান যারা আছে, রিয়েল এস্টেট কোম্পানি আছে, হ্যাঁ, ওই অমুক রিয়েলেটার্স আর তমুক রিয়েলটার্স, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে আর আদানি আম্বানির কাছ থেকে এরা টাকা খেয়ে বসে আছে ইলেকট্রাল বন্ডের নামে। এখন এদের নামে এই জায়গাগুলোকে তুলে দিতে হবে, গরিব মানুষের হকারের দোকান ভেঙে দেওয়া হবে, সেখানে আদানি আম্বানির বড় বড় এয়ার কন্ডিশন দোকান হবে, শপিং মল হবে, বস্তি উচ্ছেদ হবে, সেই জায়গায় বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির হাই রাইজ উঠবে। এই চুক্তিতেই এরা ক্ষমতায় এসছে। একদিন পর্যন্ত এরা বলতো না ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার আসলে সবকিছু খুব ভালো হবে। এই ডবল ইঞ্জিন সরকার আসলে মানুষের কিরকম পাস হয় এখন মানুষ দেখছেন। যদি সরকারে যেই থাক না কেন, দিল্লিতে যে থাক, রাজ্যে যেই থাক না কেন, যদি আলাদা সরকার হয়, দিল্লির সরকার যদি কোথাও কোনো গাছ বাড়ি ফেলায়, রাজ্যের সরকার তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারে, আটকানোর চেষ্টা করতে পারে। আবার যদি রাজ্যের সরকার কোথাও বেশি চুরি করে, দুর্নীতি করে, কিছু করে, দিল্লির সরকার চেষ্টা করতে পারে ইডি দিয়ে, সিবিআই দিয়ে তাদেরকে কর্নার করার। কিন্তু যখন দিল্লিতে আর রাজ্যে এক সরকার হয়ে গেল, তখন কে কাকে ঠেকাবে? ওখানে মোদি থেকে শুভেন্দু সবাই একসঙ্গে আদানি আম্বানির হয়ে ভাড়া খাটছে। সুতরাং ডবল ইঞ্জিন সরকার হলে ওই ডবল ইঞ্জিনটা কোনো উন্নয়নের ইঞ্জিন নয়, ডবল ইঞ্জিনটা বুলডোজারের ইঞ্জিন। বুলডোজারে মানুষের বাড়িঘর, দোকানপাট ভেঙে দেওয়ার যে বুলডোজার, সেই বুলডোজার এখন একটার বদলে দুটো ইঞ্জিনে চলছে।
প্রচার চলছে বস্তি কিন্তু রাজস্থানে বলছে তারা ভালো কাজ করছে না আগামী 100 বছর হ্যাঁ, আগামী 100 বছর যদি খালি টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আদানি, আম্বানি, সিংহানিয়া, ঝুনঝুনওয়ালা এরা ভোট দেয়, তাহলে 100 বছর কেন, 1000 বছর থাকবে। আর যে রমা কৈবর্তর, হাসান শেখের ঘর ভাঙছে, দোকান ভাঙছে, তারা যদি পরের বার ভোট দেয়, তাহলে এদের কপালে দুঃখ আছে। রাজ্য জুড়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মায়ে মন্দিরে মসজিদে তারা পুলিশ জোর করে তাদেরকে নামিয়ে দিতে বলছে কি বলবো? দেখুন, এটা বিকাশ ভট্টাচার্য বলেছেন, এটা নিয়ে খুব সম্ভবত নওশাদ সিদ্দিকী দেখা করেছেন বিকাশ ভট্টাচার্যের সঙ্গে, ওনারা একটা মামলা করারও পরিকল্পনা করেছেন। আমি জানি না সেই কেস রীতিমতো রেজিস্টার করেছেন কিনা। এইটা নিয়ে আমরা মানুষের কাছে আবেদন করব, ওরা হাজার রকম ভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। মানুষের ধর্মাচরণের অধিকার, সংবিধানের দেওয়া অধিকার, ভারতের সংবিধান, ভারতের আইন ব্যবস্থা নিশ্চয়ই এটাকে রক্ষা করার জন্য উদ্যোগ নেবেন। আইনের দ্বারস্থ যাদের হওয়ার তারা হয়েছেন। বিজেপি চায় এটাকে একটা উস্কানি দেওয়ার কাজে ব্যবহার করে, এটাকে কেন্দ্র করে যাদের দাঙ্গা লাগে, হাঙ্গামা লাগে, এবং ওরা বলতে পারে যে দেখো ওই শুক্রবারীরা এই করছে, দাড়ি টুপিরা ওই করছে, ওরা এই রাজনীতি করতে চায়। কিন্তু ওই রাজনীতির ট্র্যাপে যেন আমরা কেউ পা না দিই। আইনের পথে যা বিচার হওয়ার, যা সমাধান হওয়ার হবে। ডিনার করছে কি বলবে? আমরা কি বলবো বলুন, এরা যদি সেটিং না করতো, এরা যদি আপনাদের মিডিয়াকে দেখিয়ে দেখিয়ে ডিনার নাও করতো, তাহলেও আমরা জানতাম যে তৃণমূলের লোকগুলোর সঙ্গে বিজেপির বোঝাপড়া আছে। যারা একদিন ধরে এই তৃণমূলের লোকগুলোকে বিজেপি বিরোধী ভেবেছিলেন, যারা তৃণমূলের লোকগুলোকে বিজেপি বিরোধী বলে প্রচার করেছিলেন, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি ভাবছেন, তারা কি বলছেন। বারবার শুধুমাত্র ওই আবু তাহের আর ওই কি জাফরিকুল না কি নাম, ওই জঙ্গিপুরের যে এমপি ইউসুফ পাঠান, হ্যাঁ, তারা হচ্ছে ওই নিজের ধর্মীয় পরিচয় দেখিয়ে যে আমি মুসলমান, সুতরাং আমি বিজেপি বিরোধী, তাই সবাইকে হারিয়ে দাও, মোহাম্মদ সেলিমকে হারিয়ে দাও, অদিত চৌধুরীকে হারিয়ে দাও, আমাদেরকে ভোট দাও। এই ধর্মের নামে রাজনীতি করে এরা মানুষের ভোটটা পেয়েছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন কি ওই শিব ঠাকুরকে কন্ডম পরানো সায়নী ঘোষ, আর কে কি ইসলামের নামে ভোট চাওয়া ওই আবু তাহের, সবাই মিলে একসঙ্গে এখন মোদির পায়ে গিয়ে ডাইভ দিয়েছে। সুতরাং আমরাও জানতাম এটা বিজেপির দালাল, যারা জানতো না তারা জানছে। বিজেপি সরকার আসার পরে বারবার একটা সম্প্রদায়কে টার্গেট করছে, যেমন তারপরে মসজিদের মাইক খুলে দেওয়া। এটা বিজেপির ঘোষিত নীতি। বিজেপি তো ঘোষিতভাবে মুসলমান বিরোধী, ওরা মুসলমানের বুকে ছুটি মারছে, এটাই তো ওদের নীতি। কিন্তু বলুন তো, যারা এতদিন ধরে খুব মুসলমান দরদি সাজলো, তারা কেন মুসলমানের পিঠে ছুরি মারছে? আমরা তো 15 বছর বিরোধী থাকলাম, আমাদের তো অসুবিধা হয়নি। মার খেয়েছি, জেলে গেছি, বাড়িঘর ভাঙচুর রয়েছে, আমাদের কত কমরেডকে খুন হতে হয়েছে, তাও আমরা তো বিজেপির পায়ে ডাইভ দিইনি। আর এরা 15 মিনিট বিরোধী থাকতে পারলো না, তার আগে সবাইকে বিজেপির পায়ে ডাইভ দিতে হলো। বিজেপি মুসলিম বিরোধী দল, মুসলমানের বুকে ছুরি মেরেছে। যারা মুসলমানের ভোটটা নিয়ে মুসলমানের পিঠে ছুরি মারছে, তারা কেন মারছে তাদেরকে জিজ্ঞেস করুন।